ভাবুন তো, এই যে আমরা মোবাইল ফোনে কথা বলছি বা ধরুন রেডিও শুনছি, গান, খবর, কত দূর থেকে সব ভেসে আসছে, কিভাবে? হুম এটা কিন্তু একটা দারুণ প্রশ্ন। এর পেছনেই তো আছে ট্রান্সমিটার আর রিসিভারের খেলা। ঠিক। আজ আমরা তাহলে এই ট্রান্সমিটার আর রিসিভার নিয়ে একটু গভীরে যাব, তাই না? বিশেষ করে এএম আর এফএম সিস্টেমগুলো। একদম। আমরা মূলত দেখব এই অ্যামপ্লিটিউড মডুলেশন মানে এএম আর ফ্রিকোয়েন্সি মডুলেশন বা এফএম, এই সিগন্যালগুলো কিভাবে তৈরি হয়, তারপর সেগুলোকে ধরা হয় মানে রিসিভ করা হয়, আর সবশেষে আসল তথ্যটা মানে অডিওটা বের করা হয়। মানে জেনারেশন, রিসেপশন আর ডিমডুলেশন। হ্যাঁ, একদম তাই। কালেক্টর মডুলেটর থেকে শুরু করে সুপার হেটেরোডাইন রিসিভার, পিএলএল, এই সব কিছুর মূল কনসেপ্টগুলো একটু সহজ করে বলার চেষ্টা করব। আচ্ছা, আমাদের লক্ষ্য থাকবে ইটিসি শিক্ষার্থীদের জন্য জিনিসগুলো সহজ করা, যাতে আইডিয়াগুলো ধরতে পারে, মনেও থাকে। তাহলে শুরু করি এএম দিয়ে। এএম মানে তো অ্যামপ্লিটিউড মডুলেশন। হ্যাঁ, ঠিক। মানে যেখানে ক্যারিয়ার ওয়েভ বা বাহক তরঙ্গের বিস্তারটা মানে অ্যামপ্লিটিউডটা অডিও সিগন্যাল অনুযায়ী পাল্টে যায়। আচ্ছা, আর এটা তৈরি করার একটা পরিচিত উপায় তো হলো কালেক্টর মডুলেটেড ক্লাস সি অ্যাম্প্লিফায়ার। একদম। এটা বেশ এফিশিয়েন্ট একটা উপায়। ক্লাস সি অ্যামপ্লিফায়ারের কালেক্টর ভোল্টেজটাকে অডিও সিগন্যাল দিয়ে এমনভাবে পাল্টানো হয় যাতে আউটপুটে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডটাও ঠিক সেই অনুযায়ী বদলাতে থাকে। ক্লাস সি ব্যবহারের সুবিধাটা কি? এফিশিয়েন্সি বেশি। ঠিক ধরেছেন, মানে কম পাওয়ার লসে বেশি আউটপুট। ভাবুন একবার, কম শক্তি খরচ করে যদি বেশি দূরে সিগন্যাল পাঠানো যায়, তাহলে তো খুবই কাজের, তাই না? কম শক্তিতে বেশি আউটপুট পাওয়াটা কি গুরুত্বপূর্ণ নয়? তা তো বটেই, কিন্তু অনেক সময় তো ক্যারিয়ারটা বাদ দিয়ে শুধু সাইড ব্যান্ড পাঠানো হয়, ওই যে ব্যালেন্সড মডিউলেটর। হ্যাঁ হ্যাঁ, ব্যালেন্সড মডুলেটর ক্যারিয়ারটাকে চেপে দেয়, মানে সাপ্রেস করে। তৈরি হয় ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার বা ডিএসবি এসসি। তাহলে আর যদি আরও ব্যান্ডউইথ বাঁচাতে চাই, তখন তো ফিল্টার মেথড দিয়ে একটা সাইড ব্যান্ড এসএসবি। একদম। সিঙ্গল সাইড ব্যান্ড বা এসএসবি, এতে ব্যান্ডউইথ প্রায় অর্ধেক লাগে। স্পেকট্রাম তো সীমিত, তাই এই এসএসবি কিন্তু খুবই কাজের জিনিস। ব্যান্ডউইথ বাঁচানোর জন্য তাহলে কোন মডিউলেশনটা জরুরি? তাহলে একটা সাধারণ এম ব্রডকাস্ট ট্রান্সমিটারে অডিও সিগন্যালটা প্রথমে অ্যাম্প্লিফাই হয়, তারপর মডিউলেটরে ক্যারিয়ারের সাথে মেশে, হুম তারপর পাওয়ার অ্যাম্প্লিফায়ার দিয়ে শক্তিশালী হয়, শেষে অ্যান্টেনা দিয়ে ছড়িয়ে পড়ে। বেশ একটা অ্যাসেম্বলি লাইনের মতো, তাই না? ঠিক। পুরো প্রক্রিয়াটা বেশ সিস্টেম্যাটিক। আচ্ছা, এবার তো গেল পাঠানোর পালা। এবার ধরার পালা, মানে রিসিভার। সবচেয়ে চালু এএম রিসিভার তো সুপার হেটেরোডাইন, তাই না? হ্যাঁ, সুপার হেট্রোডাইন। এর মূল আইডিয়াটা কি? মানে যত স্টেশনই আসুক, সবগুলোকে একটা নির্দিষ্ট ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি বা আইএফ এ নামিয়ে আনা। একেবারে ঠিক। অনেকটা সব চিঠিকে একটা সেন্ট্রাল পোস্ট অফিসে এনে ফেলার মতো ব্যাপার। আচ্ছা। এই কাজটা করে মিক্সার বা কনভার্টার, এটা লোকাল অসিলেটরের সিগন্যালের সাথে আসা আরএফ সিগন্যালকে মিশিয়ে একটা নির্দিষ্ট আইএফ তৈরি করে। এতে সুবিধাটা কি হয়? সুবিধা হলো, এর পরে যে অ্যামপ্লিফায়ারগুলো থাকে মানে আইএফ অ্যামপ্লিফায়ার আর ফিল্টার, সেগুলোকে শুধু ওই একটা ফ্রিকোয়েন্সির জন্য ডিজাইন করতে হয়। এতে রিসিভারের সিলেক্টিভিটি মানে নির্দিষ্ট স্টেশনকে ধরার ক্ষমতা, আর সেন্সিটিভিটি মানে ক্ষীণ সিগন্যাল ধরার ক্ষমতা। হ্যাঁ, দুটোই অনেক বেড়ে যায়। তাহলে সুপার হেটেরোডাইন রিসিভারে বিভিন্ন স্টেশনকে একটা ফ্রিকোয়েন্সিতে আনা হয় কেন? বুঝেছি, মানে সিলেকশন আর অ্যাম্প্লিফিকেশন সহজ করার জন্য। আর ভালো রিসিভারের বৈশিষ্ট্য তো সেন্সিটিভিটি, সিলেক্টিভিটি আর ফিডেলিটি, মানে কতটা আসল শব্দের মতো শোনাচ্ছে। ঠিক। এর মধ্যে সিলেক্টিভিটি খুব জরুরি, না হলে তো এক স্টেশনের ওপর আরেকটা চেপে যাবে। ঠিক। আচ্ছা, এবার হলো ডিমডুলেশন, মানে রিসিভ করা সিগন্যাল থেকে আসল অডিওটা বের করা। এএম এর জন্য সবচেয়ে সহজ উপায় কি? এনভেলাপ ডিটেক্টর, ওই যে ডায়োড আর আরসি ফিল্টার দিয়ে। একদম। সোজা কথায় সিগন্যালের বাইরের খামটা বা এনভেলপটা ডিটেক্ট করে ভেতরের অডিওটা বের করে আনে। তাহলে এএম ডিমডুলেশনের সরলতম সার্কিটটার নাম কি? এনভেলাপ ডিটেক্টর। আর ওই যে এজিসি, মানে অটোমেটিক গেইন কন্ট্রোল। সিগন্যাল স্ট্রং হোক বা উইক, আউটপুটটা যাতে মোটামুটি একই লেভেলে থাকে। হ্যাঁ, ওটা খুব দরকারি। না হলে হঠাৎ খুব জোরে বা আস্তে শোনাবে। শোনার অভিজ্ঞতাটা ভালো রাখাই এর কাজ। আচ্ছা, তাহলে এএম মোটামুটি বোঝা গেল। এবার একটু এফএম এর দিকে যাই।
ফ্রিকোয়েন্সি মডুলেশন। রাইট। এফএমে কিন্তু অ্যাম্প্লিচিউড একই থাকে, পাল্টায় ফ্রিকোয়েন্সিটা। অডিও সিগন্যাল অনুযায়ী ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি বাড়ে কমে। এটা তৈরির পদ্ধতি দুটো আছে না, ডিরেক্ট আর ইনডিরেক্ট? হ্যাঁ, ডিরেক্ট পদ্ধতিতে ভ্যারাক্টার ডায়োড ব্যবহার করে ভোল্টেজ দিয়ে সরাসরি ফ্রিকোয়েন্সি পাল্টানো হয়, অনেকটা গিটারের স্ট্রিং টাইট বা লুজ করার মতো। আর ইনডিরেক্ট আর্মস্ট্রং মেথড? ওটাতে প্রথমে ফেজ মডুলেশন করা হয়, তারপর সেটাকে ইন্টিগ্রেট করে এফএম বানানো হয়। আর্মস্ট্রং একটু জটিল, কিন্তু এর ফ্রিকোয়েন্সি স্টেবিলিটি বেশ ভালো। ফ্রিকোয়েন্সি স্টেবিলিটির জন্য তাহলে কোন এফএম জেনারেশন পদ্ধতি নির্ভরযোগ্য? আচ্ছা, এবার এফএম রিসিভার, এটাও কি সুপার হেটেরোডাইনের মতো? হ্যাঁ, মূল ব্লক ডায়াগ্রামটা একই রকম, তবে কিছু এক্সট্রা জিনিস আছে। যেমন ধরুন প্রিএমফাসিস আর ডিএমফাসিস। ও হ্যাঁ, এটা তো নয়েজ কমানোর জন্য, তাই না? একদম। এফএম সিস্টেমে উঁচু ফ্রিকোয়েন্সির নয়েজ একটু বেশি সমস্যা করে, তাই পাঠানোর আগে উঁচু ফ্রিকোয়েন্সির অডিওকে একটু বুস্ট করা হয়, এটাই প্রিএমফাসিস। আর রিসিভারে সেটাকে আবার আগের অবস্থায় আনা হয়, মানে ডিএমফেসিস। ঠিক, এতে সিগন্যাল টু নয়েজ রেশিও ভালো হয়। আর স্টেশন যাতে টুনিং থেকে সরে না যায়, তার জন্য থাকে এএফসি বা অটোমেটিক ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। অথবা আরও ভালো সিস্টেম হলো পিএলএল, ফেজ লকড লুপ। এক্স্যাক্টলি। পিএলএল লোকাল অসিলেটরকে খুব সূক্ষ্মভাবে কন্ট্রোল করে একদম ঠিক ফ্রিকোয়েন্সিতে ধরে রাখে। তাহলে এফএমে নয়েজ কমাতে কি ব্যবহার করা হয়? প্রিএমফেসিস আর ডিএমফেসিস। আচ্ছা, সব শেষে এফএম ডিমডুলেশন, মানে ফ্রিকোয়েন্সির বদলটাকে ভোল্টেজের বদল বানানো। হ্যাঁ, এর জন্য ফস্টার সিলি ডিসক্রিমিনেটর বা রেশিও ডিটেক্টরের মতো সার্কিট লাগে। তার আগে লিমিটার সার্কিট অ্যাম্প্লিচিউডের যে কোনো পরিবর্তন ছেঁটে ফেলে দেয়, কারণ এফএমে তো তথ্যের সাথে অ্যাম্প্লিচিউডের সম্পর্ক নেই। ঠিক, লিমিটেডটা জরুরি। তাহলে এফএম ডিমডুলেটরের মূল কাজটা কি? সহজ কথায়, ফ্রিকোয়েন্সি পরিবর্তনের সমানুপাতিক একটা ভোল্টেজ তৈরি করা। দারুণ। তাহলে আজ আমরা এএম আর এফএম দুটো সিস্টেমেরই সিগন্যাল তৈরি থেকে শুরু করে পাঠানো, ধরা এবং শেষে তথ্য উদ্ধার, পুরো জার্নিটা সংক্ষেপে দেখলাম। কালেক্টর মডুলেটর, সুপার হেট্রোডাইন, এসএসবি, পিএলএল। আশা করি মূল আইডিয়াগুলো পরিষ্কার হয়েছে। আর এই জ্ঞানটা কিন্তু শুধু বইয়ের পাতায় বা পরীক্ষার জন্য নয়। আজকের দিনের ওয়্যারলেস টেকনোলজি, সে 5G হোক বা ধরুন ইন্টারনেট অফ থিংস, সবকিছুর ভিত্তি কিন্তু এই পুরনো নীতিগুলোর উপরেই। ঠিক। টেকনোলজি তো বদলাবেই, কিন্তু এই ফান্ডামেন্টালগুলো একই থেকে যায়। এগুলো ঠিকঠাক বুঝলে ভবিষ্যতের টেকনোলজি বোঝা বা তাতে কন্ট্রিবিউট করা অনেক সহজ হবে। তাই শেখাটা চালিয়ে যেতে হবে, কারণ এই জ্ঞানটাই কিন্তু ভবিষ্যতের দরজা খুলে যাবে। ভাবুন তো, এই এএম-এফএম না থাকলে আজকের এই ওয়্যারলেস দুনিয়াটা কোথায় থাকত? সত্যি ভাবার বিষয়।